মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আগের নামে ফিরল বলছে ঢাবি। পাহাড়ে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। বৈশাখ ঘিরে বেড়েছে ইলিশের চাহিদা, চড়া দাম, মাংসের বাজারে স্বস্তি, আমদানি বন্ধে চালের দাম বাড়ার দাবি ব্যবসায়ীদের। সাধারণত অন্যান্য সময় থেকে এখন মাছের দাম অতিরিক্ত বেশি। বাহির যদি এরা ইম্পোর্ট করে বেশি তাহলে মনে করেন যে চালের ঘাটতিটা থাকবে না, তাহলে দেশেও বাড়বে না। স্টারলিংকের সংযোগ ফি হতে পারে ব্যয়বহুল। মাসে গুনতে হবে 12 থেকে 17,000 টাকা। খরচ কমানোর পরামর্শ। গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। নাটোরে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে বিপুল টাকা স্বর্ণালঙ্কার চুরি, এখন পর্যন্ত 3 জনকে আটক। এবং শুল্ক ইস্যুতে মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট। বললেন পিছু হটবে না বেইজিং। আলোচনায় বসার ইঙ্গিত ট্রাম্পের। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি নাইম আবির, আমি মেহেরিন আনি। পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনে এবার মঙ্গল শোভাযাত্রার নামে এসেছে পরিবর্তন, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে পরিবর্তন নয়, বরং পুরনো ঐতিহ্যতে ফিরছে শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় থাকছে ছোট বড় মাঝারি মোট 21টি মোটিফ। এছাড়াও ফিলিস্তিনের পতাকার সাথে মিল রেখে থাকবে তরমুজ। নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। বলা হচ্ছে এবারের বর্ষবরণ শোভাযাত্রা হবে এ যাবৎকালের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য। শাহাদা দভ্রের প্রতিবেদনে বিস্তারিত। কাজ চলছে জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধের প্রতীকী পানির বোতলের। প্রায় শেষ 36 জুলাই টাইপোগ্রাফি স্ট্রাকচারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ব্যস্ততা চলছে নববর্ষকে। এরই মাঝেই ঘোষণা আসলো বাংলা নববর্ষ উদযাপনে এবার মঙ্গল শোভাযাত্রার বদলে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নাম বদল নয়, বরং শোভাযাত্রাকে তার প্রাচীন ঐতিহ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, যে দানবীয় মুখাভয়ক বলেন কিংবা আমাদের ওই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত আমাদের ছাত্র জনতার হাতে পানির বোতল, সেটি হচ্ছে সেই প্রতিবাদী আখ্যানের প্রতিফলন। অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন জানান, এবছর শোভাযাত্রায় প্রাধান্য পাবে জুলাই অভ্যুত্থান, আর এ হিসেবেই প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। জানানো হয় শোভাযাত্রায় থাকছে ছোট বড় মাঝারি মিলিয়ে 21টি মোটিফ। এর মধ্যে বড় মোটিফে থাকছে ফ্যাসিবাদের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ, শান্তির পায়রা ও পালকি। এছাড়াও ফিলিস্তিনের পতাকার সাথে মিল রেখে বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে শোভাযাত্রায় প্রাধান্য পাবে গ্রামীণ লোকজ-চিত্র। আয়োজকদের দাবি, স্মরণকালের সবচেয়ে বড় বর্ণাঢ্য ও জমকালো আয়োজন হবে এবছর। বিকাল 5টার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না। যারা প্রবেশ করবে তারা 5টার মধ্যে প্রবেশ করবে। 5টার পরে সব এক্সিট গেট খুলে যাবে, এন্ট্রি গেট বন্ধ হয়ে যাবে। শাহবাগের গোল চত্বর ঘুরে আমরা টিএসসির অভিমুখে যাব। আমরা রাজু ভাস্কর্যকে ডানে রেখে ডান দিকে টার্ন নিয়ে আমরা
ডাস্ককে ডানে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের ডান দিকে থাকবে শামসুন্নাহার হল, বামে টিএসসি। সামনের দিকে যে আমরা অফিসার্স টাওয়ারটাকে বামে রেখে আমরা শহীদ মিনারের দিকে যাব। শহীদ মিনার ডানে রেখে এনএক্স ভবন বামে রেখে আমরা দোয়েল চত্বর হয়ে শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার আমরা চারুকলা এসে শেষ করব। জানানো হয় নববর্ষের দিন সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। শাহাদাত অফরো, এখন ঢাকা। পয়লা বৈশাখ উদযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করা অনুষদের সবশেষ প্রস্তুতি নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। আপনার প্রতিবেদনে দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে পূর্বের নামে আবারও ফেরত গেল, অর্থাৎ আনন্দ শোভাযাত্রা নতুন নাম, এবং বলা হচ্ছে যে সব থেকে বৈচিত্র্যময় এবং বর্ণাঢ্য এই আয়োজন হবে। সুতরাং মানে কি দেখছেন জাঁকজমকপূর্ণ এই আয়োজনের প্রস্তুতি কেমন চারুকলায়, বিস্তারিত বলবেন। হ্যাঁ আবির, আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনটি কিন্তু আমাদেরকে সকালবেলা জানিয়েছিল যে এবারের যেই শোভাযাত্রাটি সেটির নাম হবে হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই যে আনন্দ শোভাযাত্রার নামকরণ কিন্তু করা হয়েছিল 1989 সালে। সেই সময় কিন্তু আনন্দ শোভাযাত্রা নামে আবির এই পুরো আয়োজনের সূচনাটি হয়েছিল। এর পরবর্তীতে কিন্তু অনেকটা সময় জুড়ে অনেকটা সময় পার হওয়ার পরে এখন আবার এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত নিল সেটি হচ্ছে সেই প্রাচীন এবং সেই ঐতিহ্য সেখানেই কিন্তু তারা ফেরত যেতে চান, এবং তারই কিন্তু একটি বড় চিত্র আমি এখানে দেখাতে চাই আপনাকে, যে এখানে কিন্তু বেশ কয়েকটি বড় বড় মোটিভ আছে। তার মধ্যে কিন্তু 7টি বড় মোটিভ এবং মোট মোটিভের সংখ্যা কিন্তু এখানে 11টি। এই মুহূর্তে যে মোটিভগুলো আছে সেই মোটিভগুলোর কাজ কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকাংশেই কিন্তু শেষ পর্যায়ে বলা চলে। তবে এই যে এই কাজ কিন্তু চলমান থাকবে ঠিক নববর্ষের আগের রাত পর্যন্ত। এই যে এই পায়রাটি এটি কিন্তু হচ্ছে শান্তির প্রতীক হিসেবে মূলত হচ্ছে দেখানো হয়েছে, এবং তার পাশাপাশি ইলিশ মাছের ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইলিশ মাছের যে মোটিভটি আছে এটি কিন্তু হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, জাতীয় মাছ হিসেবে কিন্তু হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়াও কিছুক্ষণ আগেই আপনি দেখছিলেন যে স্বৈরাচারের অথবা ফ্যাসিবাদের যে মুখাবয়ব সেটি কিন্তু হচ্ছে প্রায় শেষ পর্যায়ে কাজ বলা চলে। এছাড়াও কাঠের বাঘ আছে যেটি কিনা হচ্ছে গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। তার পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে এখানে রাখা হয়েছে পালকি, যেই পালকিটি মূলত হচ্ছে আমাদের গ্রামীণ যেই চিত্র সেটি কিন্তু হচ্ছে ফুটিয়ে তোলে। এবং এই যে পুরো আয়োজনটি বলা চলে যে পুরো মহাযজ্ঞ কিন্তু প্রায় শেষ নাগাদ। এবং আপনাকে বলে রাখি মুগ্ধের যেই পানির বোতল সেটিও কিন্তু জুলাই অভ্যুত্থানের স্মরণে প্রতীকী যে পানির বোতল সেটিও কিন্তু কাজ চলছে প্রায় শেষ নাগাদ সেটির কাজও। এছাড়াও কিন্তু যদি নববর্ষের কথা বলি, নববর্ষের দিন সকাল থেকেই কিন্তু 12টা পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে শুধুমাত্র 2টি স্টেশনে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসি এবং শাহবাগ স্টেশনে। এই যে পুরো আয়োজনের কিন্তু নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, এটিও কিন্তু সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল আমাদেরকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আবির, ধন্যবাদ অভ্র। ঢাকায় যখন চলছে বৈচিত্র্যময় এবং স্মরণকালের সব থেকে বড় বৈচিত্র্যময় বর্ষবরণের প্রস্তুতি, ঠিক পাহাড়েও কিন্তু একই রকম প্রস্তুতি চলছে। সাংগ্রাইয়ের যে উৎসব পালন করে প্রতি বছর মারমা সম্প্রদায়, তারাও কিন্তু বিভিন্ন রকমের আয়োজনে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে, এবং পাহাড়ে যে তরুণীরা তারাও কিন্তু কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, রিজবির হাতের প্রতিবেদনে বিস্তারিত দেখব। পার্বত্যাঞ্চলের বাসিন্দা মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। নতুন বছরকে স্বাগত জানানোর এই উৎসব আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে। তারই প্রেক্ষিতে মারমা পল্লীগুলো এখন নানা আয়োজনে ব্যস্ত। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবকে ঘিরে মারমা তরুণীদের মধ্যে বইছে আনন্দের আবহ। সবাই মেয়েরা প্রস্তুতি নিচ্ছে, এখনো প্রস্তুতি চলতেছে, সামনেও আরো প্রস্তুতি চলবে। আমরা শুধু অপেক্ষায় আছি আমাদের সাংগ্রাইতে কখন হবে। আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর হচ্ছে অনেক আনন্দ করবো। জ্যেষ্ঠ থেকে শুরু করে একেবারে বাচ্চা কাচ্চা পর্যন্ত সবাই মিলে কেনাকাটার যে আনন্দ সেটা আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি।
সাংগ্রাইকে ঘিরে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা, বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। কতগুলো বেশি চলে আমাদের সাংগ্রাইয়ের জন্য আর কি, আর টুকটাক আমাদের 3 পিসও চলে। বছরে আমাদের আগের তুলনায় বেচা কেনাটা মানে বুম পড়ে গেছে বেশি। উৎসবের 7 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের কথা জানালেন আয়োজক কমিটির সভাপতি। আর উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ। 7 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। 13 তারিখে র্যালির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি আমাদের এই উৎসবটা যাতে সুন্দরভাবে হয়। আগামী 12 থেকে 18 এপ্রিল জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজারো প্রদীপ প্রজ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করবেন মারমারা। এখন বান্দরবান। নববর্ষ ঘিরে ছুটির দিনে রাজধানীর বাজারে ইলিশের চাহিদা ও দাম দুটো বেড়েছে। তবে বাজারে কমেছে সব ধরনের মাংসের দাম। অন্যদিকে ঈদের পর বেড়েছে সব ধরনের সবজির দামও। অন্যদিকে চাল ব্যবসায়ীরা দাবি করছেন আমদানি কমায় বস্তা প্রতি চালের দাম বেড়েছে 100 থেকে 200 টাকা। বিস্তারিত শাহনুল ইসলামের সাগরের প্রতিবেদনে। নববর্ষ ঘিরে বাঙালিয়ানার পরিচয় খানিকটা রসনা বিলাসেও। নানা পদের খাবারের সঙ্গে নববর্ষে বাঙালির রসনার উপাদেয় ইলিশ মাছ শীর্ষপদ। নববর্ষের আগে সাপ্তাহিক ছুটির দিন পাওয়ায় অনেকেই করছে নববর্ষের রসনার বাজার। সেখানে চাহিদা বেড়েছে ইলিশের। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। তবে 5টি অভয়াশ্রমে ইলিশ ধরা নিষিদ্ধ হলেও সাগরে চলমান থাকায় বাজারে এখনো সরবরাহ ভালো। এই সপ্তাহে ইলিশের চাহিদা বাড়ে নাই হিসাবে মাছের রেটও কম আর কাস্টমারও কম। গত সপ্তাহে বিক্রি করছি 2200-2300, আজকে বিক্রি করতেছি 1900-2000। এবার কাস্টমার খাওয়ালা কাস্টমার পাগল হয় না খাওয়া লেগে ইলিশ। ঢাকা সিটিতে লোক নাই, মাছ খেবো কই থেকে, মানুষের তো পয়সা করে আছে। ইলিশ বড়টা 1.5 কেজিগুলা 2200 টাকা করে, মানে জেনারেলি এটার দাম হওয়ার কথা 1800-2000, কিন্তু এটা আরো বেশি। মাংসের বাজারে স্বস্তি নেমেছে। গরু খাসির মাংসের দাম কেজিতে 30 থেকে 50 টাকা কমেছে। চাহিদা বাড়লেও দাম কমেছে মুরগির মাংসের। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা। ঈদের পরের সপ্তাহে আমরা ব্রয়লার বেচি 195-200, আজকে বেচতেছি 180 টাকা। সোনালী বেচি 290-300 টাকা, আজকে বেচতেছি 270-80 টাকা। গত সপ্তাহে ছিল 1250 খাসি, আনা ছিল 1150। তো এবারে দাম কিছু কমছে, 1100 টাকা হইলো ছাগল, খাসি হইলো 1200। ঈদ চলে গেছে তো এই জন্য কাস্টমার কম, যার জন্য আমরা একটু কম দামে বিক্রি করতেছি। এদিকে নিত্যদিনের সবচেয়ে বেশি চাহিদা চালের বাজার চড়া। 50 কেজি বস্তার সব ধরনের চালের দাম 100 থেকে 200 টাকা বাড়তি। রুরাল মধ্যে আপনার 2100, 2150, 2200 টাকা বিক্রি করছি, হাইয়েস্ট 2200 টাকা। এখন 2200 টাকা কিনান্ত। বাহির যদি তারা ইনপুট করে বেশি তাহলে মনে করেন যে চালের ঘাটতিটা থাকবে না, তাহলে দেশেও পারবে না। তবে ঈদের পর সবজির বাজার চড়া। প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। কয়েকটা সবজির দাম একটু তুলনামূলক একটু বাড়ছে, কয়েকটা আগের মতনই আছে, আবার কয়েকটার দাম মানে আগের চেয়ে একটু কমছে। রোজার চেয়ে কিছুটা একটু বেড়েছে মনে হচ্ছে আমার কাছে। নববর্ষের আগে সব মিলিয়ে স্বস্তির বাজার করলেও সামনে সবজির দাম বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। পহেলা বৈশাখ ঘিরে বছরের এই সময় বরাবরই ইলিশের চাহিদা থাকে বাড়তি। এর মধ্যে নদীর 5টি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা থাকায় ইলিশের বাজারে নেই স্বস্তি। বেশিরভাগ বাজারে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ইলিশের সাথে দাম বেড়েছে অন্য মাছেরও। তবে ময়মনসিংহের বাজারে কমেছে কেজি প্রতি 300 থেকে 500 টাকা। কমেছে অন্যান্য বাজারেও ইলিশের দাম। আর অনেকটি অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার দর। বিস্তারিত প্রতিবেদনে। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামের বাজারে চাহিদা বেড়েছে ইলিশের। 5টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ থাকলেও সাগরে নিষেধাজ্ঞা না থাকায় এখনো ইলিশের সরবরাহ রয়েছে বাজারে। যদিও বাজারে ছোট ইলিশের সরবরাহ বেশি। আধা কেজির ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে 1 কেজির ইলিশ। বরিশালের পাইকারি ও খুচরা বাজারে
ইলিশের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। সাধ্যের মধ্যে না থাকায় ক্রেতারা কিনতে পারছেন না পছন্দের ইলিশ। খুচরা বাজারে 800 থেকে 900 গ্রামের ইলিশের কেজি 2400 টাকা, আর 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকা কেজি দরে। সিলেটের বাজারে ক্রেতাদের চাহিদা বাড়ায় মাছের দাম অনেকটাই বাড়তি। প্রতি কেজি গলদা চিংড়ি 800 থেকে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাবদা, কই, ট্যাংরা সহ সব ধরনের ছোট মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। এছাড়া তেলাপিয়া, পাঙাশ, মৃগেল, গ্রাসকার্প জাতীয় মাছের দাম অনেকটাই স্থিতিশীল। পহেলা বৈশাখের আগে চাঁদপুরের বাজারেও বেড়েছে মাছের দাম। নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় চাষের মাছই ভরসা ক্রেতা বিক্রেতাদের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সব মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে ময়মনসিংহের বাজারে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশ ও অন্যান্য মাছের দাম। সপ্তাহ ব্যবধানে 1 কেজি ওজনের ইলিশ কেজিতে 300 থেকে 500 টাকা পর্যন্ত কমে এখন বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। এছাড়া 1.5 থেকে 2 কেজির রুই কাতলা 320 থেকে 340, তেলাপিয়া 180, পাবদা 300 এবং গলদা ও বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। এদিকে বগুড়ার বাজারে নতুন করে বাড়েনি মাছ মাংসের দাম, বরং মুরগির দাম কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। গরুর মাংস প্রতি কেজি 750 এবং খাসি বিক্রি হচ্ছে 1100 টাকায়। বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। প্রত্যয় দাস, এখন। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নির্মম আগ্রাসনের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করছে ইসলামী যুব আন্দোলন। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আসিফ, এই যুব আন্দোলন যে আন্দোলন এবং একই সাথে তারা বিক্ষোভ করছে, তাদের আসলে দাবি কি, বিক্ষোভে তারা কি বলছে এবং কতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে? ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের যে বর্বরচিত হামলা এবং যে হামলা চলছে, সেই হামলার প্রতিবাদে এবং এই অবিলম্বে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের যে গণহত্যা চলছে সেটি বন্ধের প্রতিবাদে কিন্তু আজকে জুম্মা নামাজের পর থেকেই কিন্তু ইসলামী যুব আন্দোলন সহ বেশ কিছু ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠন কিন্তু আমরা দেখছি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু বিভিন্ন বিক্ষোভ মিছিল করছে। এখন বিক্ষোভ মিছিল পূর্ব একটি সমাবেশ হচ্ছে বায়তুল মোকাররমের উত্তর গেটে। কিছুক্ষণ পরেই কিন্তু এই মিছিলটি এই উত্তর গেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। তার আগে কিন্তু আমরা দেখছি বিভিন্ন মিছিল আস্তে আস্তে জড়ো হচ্ছে এই বায়তুল মোকাররমের সামনে রাস্তাটি। আসলে ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি বাহিনীর যে বর্বরচিত হামলাটি হচ্ছে সেটির প্রতিবাদে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে বেশ কিছু সংগঠন কিন্তু সোচ্চার অবস্থান পালন করছে এবং বিভিন্নভাবে তারা কিন্তু ইসরায়েলের যে বর্বরচিত হামলা সেটির কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করছেন এবং সেটির অংশ হিসেবে কিন্তু আজকে আমরা দেখছি যে জুম্মার নামাজটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সেই জুম্মার নামাজের পর থেকেই কিন্তু আসলে ইসলামী যুব আন্দোলন থেকে শুরু করে বেশ কিছু রাজনৈতিক দল এবং সংগঠন কিন্তু আসলে এই বায়তুল মোকাররমের উত্তর গেটে আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন, বিভিন্ন বিক্ষোভ সমাবেশ করছে এবং আমরা একটু পর জানতে পেরেছি যে একটু পরে একটি বড় বিক্ষোভ মিছিল এখান থেকে বের হবে। এই বিক্ষোভ মিছিলের শুরুতে যেই সংক্ষিপ্ত আলোচনা বা বিক্ষোভ সমাবেশটি হয়েছে সেখান থেকে কিন্তু আমরা বক্তাদের মুখে বিভিন্ন দাবির দাওয়া শুনতে পেরেছি। তারা বলছেন যে অবিলম্বে ইসরায়েলের যে বর্বরচিত হামলাটি হচ্ছে ফিলিস্তিনিতে সেটি কিন্তু বন্ধ করতে হবে। তারা বলছেন যে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক, সেটি ব্যবসায়িক হোক বা যেই ধরনের সম্পর্কই হোক, সব সম্পর্ক ছিন্ন করতে হবে। তারা বলছেন ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে তাদের যে ব্যবসায়িক কর্মকাণ্ড আছে সেটি বন্ধ করতে হবে। তারা এই সমাবেশ থেকে বা এই বিক্ষোভ মিছিলগুলো থেকে কিন্তু যে মুসলিম বিশ্বের বড় বড় দেশগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, বিশ্বের বড় বড় যে পরাশক্তিগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। তারা আসলে বলছেন যে ইসরায়েলের যে এই বর্বরচিত হামলাটি হচ্ছে ফিলিস্তিনির গাজায় সেটি আসলে সব ধরনের ভাবেই কিন্তু মানবতাকে কিন্তু আসলে ক্ষতবিক্ষত করছে এবং এইভাবে আসলে চলতে পারে না। একটি জাতি এবং একটি দেশের প্রতি যে ধরনের অত্যাচার এবং অন্যায় হচ্ছে সেটিকে আসলে কোনোভাবেই মানা সম্ভব না এবং সেটিকে মেনে নেওয়া সম্ভব না। সেই বিক্ষোভ বা সেই প্রতিবাদটি আসলে এখানের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে করা হচ্ছে।
হচ্ছে এবং তারা বলছেন অবিলম্বে ইসরায়েলি বাহিনীর যে বর্বরচিত হামলা বা যে গণহত্যাটি চলছে ফিলিস্তিনিদের প্রতি সেটি বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। তো বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের প্রান্ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আসিফ। বাইতুল মুকাররমে গাজা ইস্যুতে বিক্ষোভ চলছে সেই খবর জানছিলাম। অল্প কিছুদিনের মধ্যে দেশের বাজারে স্টারলিংকের সংযোগ চালু হবে, তবে এর খরচ কি নাগালের মধ্যে থাকবে নাকি নাগালের বাইরে চলে যাবে? যদিও বিশেষজ্ঞরা বলছেন দেশের বাজারের ব্রডব্যান্ড ইন্টারনেটের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে স্টারলিংকে। স্টারলিংকের খরচ কত পড়বে সেই খবর খুঁজেছেন নাজমুস সাকিব। পৃথিবীর কক্ষপথ জুড়ে ছড়িয়ে আছে স্টারলিংকের ছোট ছোট স্যাটেলাইট। এসব স্যাটেলাইট থেকে বাসা বা প্রতিষ্ঠানে থাকা রিসিভারে আসবে ইন্টারনেট। সেখান থেকে রাউটার হয়ে দ্রুতগতির সংযোগ পাওয়া যাবে মোবাইল কম্পিউটার সহ নানা স্মার্ট ডিভাইসে। ১০০টি দেশে ব্যবসা করা বিশ্বের অন্যতম ইলন মাস্কের স্টারলিংক পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে। ব্যবহারকারীর অভিজ্ঞতা নিতে বিনিয়োগ সম্মেলনে দেয়া হয়েছে ফ্রি ট্রায়াল। অনুমতি মিলেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডারও। এবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি থেকে অনুমোদনের কার্যক্রম চলছে, যা পেলেই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে পারবে স্টারলিংক। এই স্যাটেলাইট ইন্টারনেট সেবায় খরচ কেমন? বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবার সম্ভাব্য দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বিশ্বের বিভিন্ন দেশের খরচাপাতি ব্যয়বহুল। ওয়েবসাইটের তথ্য বলছে স্টারলিংক সংযোগ নিতে হলে একটি কিট কিনতে হয়। এতে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, কেবল ও পাওয়ার সাপ্লাই থাকে, যার দাম ৩৪৯ থেকে ৫৯৯ মার্কিন ডলারের মধ্যে। বাংলাদেশে যা ৬০ থেকে ৭০ হাজার টাকা হতে পারে, আর প্রতি মাসে সম্ভাব্য সাবস্ক্রিপশন ফি হতে পারে ১২ থেকে ১৭ হাজার টাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে স্টারলিংকের সেবা রয়েছে। সেখানে আবাসিকে খরচ ৪,২০০ ভুটানিজ গুলট্রাম, যা প্রায় ৫,৮০০ টাকা। এছাড়াও শুরুতে সংযোগ নিতে খরচ পড়ে ৩৩,০০০ ভুটানিজ গুলট্রাম বা ৪৬,০০০ টাকা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও এর কার্যক্রম শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন স্টারলিংক ইন্টারনেটে প্রত্যন্ত ও বিরান অঞ্চলে সেবা সহজে মিলবে, কিন্তু খরচ বেশি হলে ব্যবহারকারীরা কতটা আগ্রহী হবে? আমরা জানি গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। বাংলাদেশের জন্য ডিফারেন্ট প্রাইস মডেল হওয়া দরকার এবং এক্সিস্টিং যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকেও এই কম্পিটিশনের মধ্যে রাখতে হবে, যাতে করে সবাই মিলে কাজটা করতে পারে। ব্রডব্যান্ড ইন্টারনেটের মতোই যদি কম খরচে স্টারলিংক ইন্টারনেট দেয়া যায়, তাতে জনপ্রিয়তা বাড়বে। ব্রডব্যান্ড যেখানে যেতে পারছে না, সেখানেও নির্বিঘ্ন সেবা পাবে ব্যবহারকারীরা। কোয়ালিটি ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেটের দাম এখন পার এমবিপিএস 200 থেকে 300 টাকার মধ্যে। স্টারলিংক যদি এই দামের মধ্যে অথবা এর থেকে হয়তো 15 থেকে 20% দাম বেশি দিয়ে হলেও যদি এই দামে স্টারলিংকের পরিষেবা দেওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় এই ব্রডব্যান্ডের যে আমাদের যে পেনিট্রেশন, এটা আরও 15 থেকে 20% এটা কিন্তু বেড়ে যাবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপক বলছেন, গ্রাউন্ড স্টেশন, মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউশন প্যানেল, অভিজ্ঞ লোকবল ও স্যাটেলাইট পরিচালনা সহ তাদের কারিগরি সক্ষমতা আছে। সরকার চাইলে শিগগিরই বাণিজ্যিকভাবে স্টারলিংকের পরিষেবা দেওয়া সম্ভব। খরচ প্রসঙ্গে তিনি বলেন, উন্নত রাষ্ট্রের আদলে নয়, বরং তৃতীয় বিশ্বের বাজার হিসাবে ইন্টারনেট প্যাকেজ দিলে তা সাধারণ গ্রাহকের নাগালে আসবে। যে বাংলাদেশে অনেক প্রিমিয়াম কাস্টমার আছে যারা তারা হয়তো বা একটু বেশি কস্ট হইলেও ওনারা দেওয়ান্তে রিলায়েবল কানেক্টিভিটি, হ্যাঁ, যেখানে মনে করেন যেখানে ফাইবার কানেকশন নাই অথবা মোবাইল কানেকশন নাই, সেখানে ওনারা রিলায়েবল কানেক্টিভিটি চান, রাইট? তো ওই সব কাস্টমারদের জন্য আই থিঙ্ক দিস উইল বি রিয়েলি গুড। আফ্রিকার কিছু দেশে $10 থেকে $30 মধ্যে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক। শুরুতে বাংলাদেশেও এমন কাছাকাছি মূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার পক্ষে মত পরামর্শকদের। নাজমুস সাকিব, এখন, ঢাকা। নাটোরের আদালতের মালখানার জানালার গ্রিল কেটে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হয়েছে। এই মুহূর্তে আদালত চত্বরে ঘটনাস্থল পরিদর্শন করছেন নাটোরের পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঙ্গে রয়েছেন সিআইডি ও ডিবি সদস্যরাও। এ ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, লুট করা অর্থ স্বর্ণালংকারের পরিমাণ জানা গেছে কিনা, এছাড়া তদন্ত কর্মকর্তারা কি বলছেন?
জি অ্যানি, আপনি যেমনটি বলছিলেন আসলে আদালত চত্বর একটি গুরুত্বপূর্ণ এলাকায় এবং এই ধরনের যে ঘটনা ঘটতে পারে এটি আসলে পুলিশ অনেকটা কিন্তু নির্বাক অবস্থা রয়েছে। যে মালখানায় রয়েছে সেই মালখানায় কিন্তু আদালতের যে বিভিন্ন মামলার যে গুরুত্বপূর্ণ আলামতগুলো সেগুলো কিন্তু থাকে। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে নাটোরের যে পুলিশ সুপার রয়েছেন আমজাদ হোসেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই গত মার্চ মাসের যে 13 তারিখে গাইবান্ধার এলজিডি যে নির্বাহী প্রকৌশলী ছিলেন তার কাছ থেকে কিন্তু সিংড়া থেকে 37 লাখ টাকা উদ্ধার করা হয়। সেই টাকাটা কিন্তু এই মালখানায় ছিলেন এবং এছাড়া যে বিভিন্ন স্বর্ণালংকার ছিল এবং বিভিন্ন রূপা ছিল সেগুলো কিন্তু চুরি হয়েছে। তারা আমাদেরকে প্রাথমিকভাবে এমনটি জানিয়েছেন। তারা আমাদেরকে কিছু অসমর্থিত সূত্র কিছু জানিয়েছে যে এই পরিমাণটা হয়তো স্বর্ণালংকারের পরিমাণ 10 ভরি হতে পারে এবং যে রূপা রয়েছে সেই রূপা হয়তো 19 ভরি এবং যে 37 লাখ টাকা সেইগুলো হয়তো চুরি হয়েছে। তারা প্রাথমিকভাবে এমনটি ধারণা করছেন। আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখি যে এই আদালত চত্বরের যে কোর্ট পুলিশের যে দুটি রুম ছিল সেই রুমের যে গ্রিল রয়েছে সেই গ্রিল কেটে কিন্তু তারা এই মালখানায় প্রবেশ করে। এরপরে এই মালখানার ভিতরে আলমারি ছিল, সেই আলমারির ভিতরে কিন্তু আরেকটি বাক্স ছিল, সেই বাক্স থেকে কিন্তু তারা এই ধরনের যে মালামাল রয়েছে যে টাকা এবং স্বর্ণালংকার সেটি কিন্তু তারা লুট করে নিয়ে যায় এবং আজকে বেলা 11টায় এবং 11:30 নাগাদ এখানে যেহেতু আজকে ছুটির দিন ছিল এই ছুটির দিন থাকার কারণে কিন্তু যেসব পুলিশ ছিল তারা এখানে এসে দেখার পরে তারা কিন্তু এটি প্রাথমিকভাবে তারা জানতে পারে। তবে এই সিসি ক্যামেরা যে গুরুত্বপূর্ণ তথ্য সেটি কিন্তু লাইন কেটে দেওয়ার কারণে এবং যে সিসি ক্যামেরা যে ভিআর ছিল সেগুলো কিন্তু চোরের দল কিন্তু নিয়ে যাওয়ার কারণে এই এই পুলিশ সেভাবে কিন্তু তথ্য উদ্ধার করতে পারছে না এবং প্রাথমিকভাবে তারা যেটি বলছে যে এই মুহূর্তে 7 থেকে 8 জন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হয়তো পরবর্তীতে পুলিশ এ নিয়ে যে বিস্তারিত সেটি তথ্য জানাবে। তো এই ছিল নাটোর আদালতের যে মালখানা চুরি সর্বশেষ তথ্য। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। বাংলাদেশ রেলওয়ের রাজস্ব বাড়াতে দ্রুত ওয়াগন ও কোচ মেরামতের পাশাপাশি নিজস্ব সক্ষমতায় নতুন কোচ ও ওয়াগন তৈরির নির্দেশনা দিয়েছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে চট্টগ্রামের পাহাড়তলী কারখানা পরিদর্শনে তিনি এই নির্দেশনা দেন। পরে সিআরবি রেলওয়ে হাসপাতাল পরিদর্শন শেষে এটিকে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে বলেও জানান উপদেষ্টা। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। 2 যুগ আগেও বাংলাদেশ রেলওয়ে ছিল লাভজনক প্রতিষ্ঠান। 1998-99 অর্থ বছরে রেলের লাভ হয় 18 কোটি টাকা। এরপর সময় যত গড়িয়েছে লাভজনক প্রতিষ্ঠানটিতে লোকসান বেড়েছে। এখন আয়ের চেয়ে ব্যয় 2.5 থেকে 3 গুণ বেশি। এমন অবস্থায় অপরিকল্পিত ব্যয় কমিয়ে রেলকে লাভে আনতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে শুক্রবার রেলওয়ে পূর্বাঞ্চল পরিদর্শনে আসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। শুরুতে চট্টগ্রামের পাহাড়তলীর ওয়াগন ও কোচ মেরামত কারখানা পরিদর্শন করেন তিনি। এ সময় রাজস্ব বাড়াতে কোচ ও ওয়াগন মেরামত বৃদ্ধির পাশাপাশি নিজস্ব সক্ষমতায় নতুন কোচ ও ওয়াগন তৈরির পরামর্শ দেন কর্মকর্তাদের। ওয়ার্কশপের মর্যাদা উন্নত করার জন্য আমরা এখন ডিপিপি প্রণয়ন হচ্ছে এবং এটা হলে এটা ইনশাল্লাহ আমরা সহসায় করব। ফলে হবে কি বাইরে থেকে লোকোমোটিভসের পার্টস এনে, বাইরে থেকে ক্যারেজের পার্টস এনে এখানে এসে সংযোজন করে হবে। তাহলে হয় কি আমাদের ব্যয় সাশ্রয় হবে এবং আমরা দ্রুত এগুলো পাবো। আর ইম্পোর্ট করতে অনেক দিন লাগে, আপনি অর্ডার দিলেন, বানালো, তারপরে আনলো, তো তখন ওই পার্টস হিসেবে এখানে নিয়ে আসবে, এখানে সংযোজন করবে, তো এখানে ভ্যালু এডিশন হবে এবং এটাতে আমাদের খরচ করবে। পরে উপদেষ্টা সিআরবি রেলওয়ে হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় 100 শয্যার এই হাসপাতালে শুধুমাত্র একজন চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, চট্টগ্রাম মেডিকেলের রোগীর চাপ কমাতে এই হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। এ বিষয়ে দ্রুত সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চুক্তি করবে রেলপথ মন্ত্রণালয়। চিটং মেডিকেল কলেজে সিট পাচ্ছে না আর এখানে সিট খালি, তো ওই জন্য ওনাদের সঙ্গে আমরা একটা সেন্ট্রালি একটা রেল মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটা এমওইউ আমরা করব। তো যার অধীনে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তার দেবেন, ইকুইপমেন্ট দেবেন। পরে রেলের সার্বিক মান উন্নয়নে পূর্বাঞ্চল কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মত বিনিময় করেন রেলপথ উপদেষ্টা। এ সময় অংশীজনরা যাত্রী পরিবহনের পাশাপাশি রেলের আয় বাড়াতে পণ্য পরিবহন ও রেলের অরক্ষিত হাজার হাজার একর জমির
সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। ডোনাল্ড ট্রাম্পকে শুল্ক আরোপ ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুলেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন যে অনৈতিকভাবে চাপিয়ে দেওয়া কোনো ধরনের সিদ্ধান্তকেই মেনে নেবে না বেজিং। এবং একই সাথে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে তারা এই শুল্ক আরোপ করলো, চীনও কিন্তু পাল্টা শুল্ক আরোপ করেছে এবং সেটি 125%। যদিও প্রেসিডেন্ট বলছেন যে তিনি আলোচনায় বসতে রাজি আছেন, তবে বিশ্লেষকরা মনে করেন যে এই আলোচনার প্রস্তাব শি জিনপিং এর পক্ষ থেকে আসবার একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন চীনা পণ্যে দফায় দফায় শুল্ক আরোপের পর নতজানু হয়ে হয়তো শুল্ক মুক্তির জন্য মার্কিন প্রশাসনের শরণাপন্ন হবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীন থেকে আসবে একটি ফোন, অথচ হলো তার উল্টোটা। এরপরই মার্কিন পণ্যে 84% থেকে বাড়িয়ে 125% পর্যন্ত শুল্ক আরোপ করেছে চীন। শুল্কযুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন শি জিনপিং। বললেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ভয় পায় না চীন। বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না, উল্টো আন্তর্জাতিক বিশ্বে কোণঠাসা হয়ে পড়তে হয়। বারবারই যেন চীনের সঙ্গে সর্বোচ্চ বাণিজ্য যুদ্ধের পরিকল্পনা নিয়ে মাঠে নামেন ট্রাম্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বের অন্যান্য দেশে শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করলেও চীনা পণ্যে সব মিলিয়ে প্রায় 150% পর্যন্ত শুল্ক আরোপ করে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও বারবার বলে যাচ্ছেন বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে আলোচনা আর চুক্তিতে যেতে রাজি তিনি। What happens with China? We would love to be able to work a deal. They've really taken advantage of our country for a long period of time. They've ripped us off beyond nobody. How people stood for it, sitting in my position, is not even believable. চীন বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দ্বার উন্মুক্ত আছে, কিন্তু সেক্ষেত্রে দুই পক্ষের সমান অংশগ্রহণ থাকতে হবে। চাপ দেয়া, ব্ল্যাকমেইল করা কিংবা হুমকি দিয়ে এই সমস্যার কোনো ধরনের সমাধান আসবে না। আলোচনা হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। হোয়াইট হাউস বলছে আলোচনার জন্য কখনোই এগিয়ে যাবে না যুক্তরাষ্ট্র, এগিয়ে যেতে হবে চীনকেই। ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা সমস্যা সমাধানে ফোন আসবে শি জিনপিং প্রশাসনের কাছ থেকে, কিন্তু বেইজিং সূত্র বলছে আলোচনার পরিবর্তে বাণিজ্য যুদ্ধ শুরুর প্রতিশোধ নিতে প্রস্তুত চীন সরকার। সেক্ষেত্রে চীনের পক্ষ থেকে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। পৃথিবীর দুই ভূ রাজনৈতিক শক্তির এমন ভয়াবহ বাণিজ্য যুদ্ধ শুধু দুই দেশকে ক্ষতিগ্রস্ত করবে না, শক ওয়েভের মধ্য দিয়ে যাবে পুরো বিশ্ব অর্থনীতি, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হ্যাডসন নদীতে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে 5 যাত্রী একই পরিবারের। নিউ ইয়র্ক পুলিশ জানায় হেলিকপ্টারটি নিউ জার্সির দিকে যাচ্ছিল। জর্জ ওয়াশিংটন ব্রিজ পার হবার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। এরপরই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মীরা সেখানে যান, তবে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়েছে বলে জানায় নিউ ইয়র্ক পুলিশ। বাফুফে ও ফিফা এএফসির তত্ত্বাবধানে শুরু হলো ঢাকা রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট। ঢাকার 8টি ইংরেজি মাধ্যম স্কুলের অনূর্ধ্ব 12 ও 14 বছরের 250 শিক্ষার্থীদের মধ্যে বাছাই করা হবে সম্ভাবনাময় ফুটবলারদের। বিস্তারিত তাসওয়ান নাফির প্রতিবেদনে। বাফুফের আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে ঢাকা রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় ঢাকা সিটির 8টি ইংরেজি মাধ্যম স্কুলের 250 জন শিক্ষার্থী। বৃহস্পতিবার ফর্টিস স্পোর্টস গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। টুর্নামেন্টে দেশি শিক্ষার্থী ছাড়াও অংশ নিয়েছে স্কুলগুলোতে অধ্যয়নরত বিদেশি ছাত্ররাও। শিক্ষার্থীরা বলছেন এ ধরনের আয়োজন প্রতি মাসেই দেখতে চান তারা। অনেক এক্সাইটেড, এই দিনের জন্য অনেক দিন অপেক্ষা করলাম। মান্থলি একটা করা উচিত। I think there should be opportunities for everyone. ঢাকা রাইজিং স্টারকে ঘিরে নানা পরিকল্পনার কথা জানান আয়োজকরা। আমরা বাচ্চাদেরকে কিভাবে বাইরে আনতে পারি, নাম্বার 1, নাম্বার 2 ওদেরকে কিভাবে ফিজিক্যালি ফিট খেলাধুলা নিয়ে রাখতে পারি, এন্ড ওরা যাতে টিমের সাথে কাজ করতে পারে। যদিও এ ধরনের টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ফুটবলের কোনো উন্নতি হবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত করে না বলতে পারলেও বাফুফের এই কর্তা বলছেন শিক্ষার্থীদের কাছে দেশের ফুটবলের পরিচিতিতেও কাজে দিবে ঢাকার রাইজিং স্টারের মতো ফুটবল আসর। এই স্কুলগুলো সাধারণত বিএফএফ এর কিংবা ফুটবলের টিপিক্যাল যে স্ট্রাকচার তার মধ্যে থাকে না আনফরচুনেটলি, বাট আমরা আজকে তাদেরকে এই টুর্নামেন্টের মধ্যে আমাদের এই সো কল ফুটবল ফেটার্নিটির ভিতরে নিয়ে আসলাম। আগামীতে ইনশাআল্লাহ এখানে নাম্বার অফ স্কুল বাড়বে, নাম্বার অফ সিটিজ বাড়বে, এন্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট।
অনূর্ধ্ব 12 ও 14 বছরের শিক্ষার্থীরা 2 গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে প্রথমবারের মতো আয়োজিত ঢাকা রাইজিং স্টার টুর্নামেন্টে, যার পর্দা নামবে আগামী মাসের 9 তারিখ। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। ডিপিএলে ফিক্সিংয়ের গুঞ্জন ওঠায় এবার খেপলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। বললেন, যারা এসবের সঙ্গে জড়িত তাদের উচিত ক্রিকেট ছেড়ে অন্য পেশায় চলে যাওয়া। এসব কাণ্ড দেশের ক্রিকেট ধ্বংস করছেও বলেও মনে করেন ইমরুল। ওয়াসিল হক পান্থ জানাবেন বিস্তারিত। একটা দেশের ক্রিকেটকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন। বৃদ্ধাঙ্গুলই বটে, নতুবা হোম অফ ক্রিকেটে বোর্ড কর্তাদের নাকের ডগায় বসে অমন কাণ্ড ঘটানোর সাহস কি করে পান ক্রিকেটাররা? নিলেন না, এখনো নিচ্ছেন না। গেল বুধবার গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের পর সবার নাকেই লাগে ফিক্সিংয়ের দুর্গন্ধ। তারকা ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তোলেন ছি ছি রব। এবারে আউট হয়ে যাবে। ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা দেশের ক্রিকেটকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। দেয়ার আর ভেরি বিগিনিং তাদের কেরিয়ার, এবং এই স্টেজে যদি একটা ছেলে যদি এই ধরনের কাজ করে, আমার কাছে মনে হয় না যে ওই ছেলের দ্বারা বাংলাদেশ ক্রিকেট বিলং করবে বা বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যাবে। তো এরকম মেন্টালিটি থাকলে আমার মনে হয় ক্রিকেট না খেলে অন্য পেশা বেছে নেওয়া ভালো। ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে প্রতিবারই টালবাহানা করে ক্লাবগুলো, যেটি ফিক্সিংয়ের অনুঘটক হতে পারে বলে মনে করেন এই বাঁহাতি ব্যাটার। দিন শেষে তো আপনাকে ম্যাটার করে টাকা। আপনি যদি খেলে টাকা না পান, আপনার ফ্যামিলি চালাতে হবে। ফ্যামিলি না চালালে আপনি কি করবেন? আপনার ডিফারেন্ট পেশা বেছে নিতে হবে, বা এই পেশার ভিতরে কীভাবে অনৈতিক কাজ করা যায় সেটাই করতে হবে। কিভাবে অল্প টাইমে শর্ট মানি মেক করা যায় সেটাই করতে হবে। তো এগুলোই হচ্ছে আসলে আলটিমেটলি। নিয়মিত এমন ঘটনা ঘটতে থাকলে কর্পোরেট দলগুলো মুখ ফিরিয়ে নিবে বলে মত ইমরুল কায়েসের। অগ্রণী ব্যাংক টিমটা কিন্তু ফার্স্টে হচ্ছিল না, এটাকে আমরা অনেক কষ্ট করে চেয়ারম্যানকে রাজি করাই টিমটাকে এবছর করেছি। এখন যদি এই টিমটার সাথে এইভাবে হয় যে আমরা পয়েন্ট ভালো থেকেও আমরা কোয়ালিফাই করতে পারতেছি না বিকজ অফ এই নোংরামির কারণে, তো এগুলো যদি হয় তাহলে আসলে ওই টিমগুলো তো তাদের হোপের জায়গাটা নষ্ট হয়ে যাবে। ফিক্সিংয়ের গুঞ্জন ওঠার পর গুলশান ও শাইনপুকুরের ম্যাচটি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বিসিবি। সেটির ফলাফলের দিকে তাকিয়ে সবাই। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছে এখন দুপুর। তার আগে প্রধান খবরগুলো আরো একবার। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আগের নামে ফিরল বলছে ঢাবি। পাহাড়ে বিজু সাংগ্রায়ের প্রস্তুতি। বৈশাখ ঘিরে বেড়েছে ইলিশের দাম, চড়া দাম। মাংসের বাজারে স্বস্তি, আমদানি কমায় চালের দাম বাড়ার দাবি ব্যবসায়ীদের। সাধারণত অন্যান্য সময় থেকে এখন মাছের দাম অতিরিক্ত। বাহির যদি তারা ইনপুট করে বেশি তাহলে মনে করেন যে চালের ঘাটতিটা থাকবে না, তাহলে দেশেও পারবে না। স্টারলিংকের সংযোগ ফি হতে পারে ব্যয়বহুল। মাসে গুনতে হবে 12 থেকে 17,000 টাকা। খরচ কমানোর পরামর্শ। গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। নাটোরের আদালতের মালখানার জানালার গ্রিল কেটে বিপুল টাকা সোনালংকার চুরি। এখন পর্যন্ত 3 জনকে আটক। এবং যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা 125% শুল্ক আরোপ চীনের। পিছু হটবে না বেইজিং, বললেন চীন প্রেসিডেন্ট। আলোচনায় বসার ইঙ্গিত ট্রাম্পের। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।